আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমার সব খুব ভালো আছো আর মন দিয়ে পড়ছো, ঠিক আছে। আজ আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতির সূত্র তোমাদের পড়িয়েছেন, সেই তৃতীয় গতির সূত্র নিয়ে সেখানে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া আছে, সেই ক্রিয়া এবং প্রতিক্রিয়া নিয়ে কিছু এক্সাম্পল আজকে আমি তোমাদের আলোচনা করব, যে এক্সাম্পলগুলো পরীক্ষাতে খুব আসে। নিশ্চয়ই তোমরা বোর্ড থেকে দেখে বুঝতে পারছো আমি কি বিষয়গুলো আলোচনা করব। এটা রিক্সা যখন টানা হয় সেখানে ক্রিয়া প্রতিক্রিয়া কিভাবে কাজ করে, যখন লিফট নিয়ে উপরে ওঠা হয় বা নিচে নামা হয় সেখানে ক্রিয়া প্রতিক্রিয়া কিভাবে কাজ করে, কিংবা একটা যখন কোনো কপিকল থেকে কোনো বস্তু ঝোলানো হয় সেক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া কিভাবে কাজ করে, সেখানে বস্তুর গতি কেমন কি হয়, সেই বিষয় নিয়ে কিন্তু আমার আজকে আলোচনা। এই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে, যেগুলো পরীক্ষাতে খুব আসে, ঠিক আছে। তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করবে আর খুব ভালো মন নিয়ে চলাফেরা করবে। আর সবসময় যেটা আমি বলি, যদি আমার এই স্টাডিটা তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, লাইক করবে, অবশ্যই লাইক করবে, ঠিক আছে। তোমরা পড়া দেখতে গিয়ে অবশ্যই তোমরা লাইকটা করবে। লাইকটা করলে তাহলে আমি রেসপন্স করছি কিনা আমি বুঝতে পারবো, ঠিক আছে। তোমরা যে দেখছো তাহলে আমি সেটা বুঝতে পারবো, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কমেন্টস করে জানাবে তোমাদের কি সমস্যা। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে দিলে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা পরপর দেখতে পাবে। এবং বন্ধুদেরও বলে দেবে তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেয়, কারণ সবাই তো আর মাস্টারমশাইয়ের কাছে পড়ছে না, হয়তো করোনার পরিস্থিতিতে সেটা সম্ভব হয়েও উঠছে না। তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ইজি সায়েন্স সলিউশন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা নোটিফিকেশন অন করে দেবে, ঠিক আছে। তাহলে এখন আমি তোমাদের এই একটা রিক্সা টানা হচ্ছে, সেক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া কীভাবে কাজ করছে সেই বিষয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে দেখতে হচ্ছে একজন ব্যক্তি সে কি করছে না, রিক্সাটাকে টি বলে টানছে, এই রিক্সাটাকে টানছে। তাই রিক্সাটা টানার জন্য ওই ব্যক্তি এই মাটির উপর এই এ বি অনুভূমিক তলের উপরে পি বল প্রয়োগ করেছে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া বল আর কাজ করছে। এই প্রতিক্রিয়া বলটি দুটো উপাংশে ভাগ হচ্ছে, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এন। এনটা হচ্ছে তার ওজনকে প্রশমিত করছে, অর্থাৎ এই ব্যক্তির ভর যদি m1 হয়, লোকটির ভর যদি m1 হয়, এই লোকটির ভর যদি m1 হয় তাহলে এটা হচ্ছে m1 g। এই m1 g কে প্রশমিত হচ্ছে n, লম্ব প্রতিক্রিয়া বল, ঠিক আছে। আর এই f বলে সে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর এই রিক্সার চাকার সঙ্গে ঘর্ষণ বল f কাজ করছে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? সবসময় গতির বিরুদ্ধে কাজ করে, তাই না। তাহলে রিক্সাটাকে আমি এইভাবে টানছি, তাহলে আমি যদি এদিকে টানি রিক্সাটাকে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? ওই দিকে কাজ করে। সে বুঝতে পারছে তাহলে। তাহলে একজন ব্যক্তি যার ভর m1, সে একটি m2 ভরের, এই রিক্সার ভর কত? রিক্সার ভর হচ্ছে m2 ভরে একটি রিক্সাকে টানছে, ঠিক আছে। সে টানার জন্য সে মাটিতে কিভাবে বল প্রয়োগ করছে, এভাবে মাটিতে বল প্রয়োগ করে সে রিক্সাকে টানছে। তাহলে যখন মাটিতে বল প্রয়োগ করছে, একটা কোনাকুনি ভাবে পি বল প্রয়োগ করছে, তার প্রতিক্রিয়া বল কাজ করছে এই কোনাকুনি ভাবে। এই প্রতিক্রিয়া বল যখন এইভাবে কোনাকুনি কাজ করবে তখন তার দুটো উপাংশে ভাগ হয়ে যাবে, একটা উপাংশ এফ আর একটা উপাংশ এন। এফটা কি করছে? তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, আর এনটা কি করছে? ওই ব্যক্তির ওজনটাকে কমাতে সাহায্য করছে, তাই না। সবসময় আমাদের ওজন কোন দিকে কাজ করে? পৃথিবীর কেন্দ্রে বরাবর, তাই না। ওজন বেড়ে গেলে আমরা চলতে পারবো না, কিন্তু ওজনটা যদি কেউ কমিয়ে দেয় আমার, তাহলে আমি সহজে চলতে পারবো। তাহলে আমি যখন মাটিতে বল প্রয়োগ করছি, বা এই রিক্সা যে ব্যক্তির রিক্সা টানছে সে যখন মাটিতে বল প্রয়োগ করছে কোনাকুনি ভাবে, তখন তার দুটো উপাংশ হচ্ছে, একটা এ একটা এন। এই এনটা কি করছে? তার ওজনটাকে কমাতে সাহায্য করছে, তাহলে সে সহজে রিক্সাকে টেনে নিয়ে যেতে পারবে। আর রিক্সাকে কোন বল টানছে? টি বলে, ঠিক আছে। তাহলে এখন আমরা রিক্সার টান কিংবা লোকটি যে ত্বরণ নিয়ে এগোচ্ছে সেটা এখন আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে কি বলবো আমরা এখন? না, রিক্সার হচ্ছে অনুভূমিক গতি, ঠিক আছে। তাহলে আমি এখন কি করবো না, একটা অনুভূমিক তলে রিক্সা টানছি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে অনুভূমিক তলে রিক্সার টান সেটা আমরা ক্যালকুলেশন করবো। কি করবো না, অনুভূমিক তলে একটা রিক্সার টান ক্যালকুলেশন করবে। হ্যাঁ, রিক্সার টান, ঠিক আছে। অনুভূমিক তলে রিক্সার টান সেটা আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে।
তাহলে অনুভূমিক তলে বা রিকশার টানে সেটা আমরা এখন ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে ধরলাম একটি এম ভরে একজন ব্যক্তি M2 ভরে একটি রিকশাকে AB অনুভূমিক তলে B বিন্দুর দিকে টানছে, ঠিক আছে। তাহলে কি বললাম না M1 ভরের একজন ব্যক্তি একজন লোক M2 ভরের একটি রিকশা মাটিতে P বল প্রয়োগ করে, তাহলে মাটিতে না এম বস্তু আচ্ছা বা AB অনুভূমিক তলে, AB অনুভূমিক তলে কি না AB অনুভূমিক তলে AB অনুভূমিক তলে AB অনুভূমিক তলে P বল প্রয়োগ করে, এই যে P বল প্রয়োগ করছে, P বল প্রয়োগ করে P বল প্রয়োগ করে রিকশাটিকে T বল দ্বারা টানছে, রিকশাটিকে T বলে টানছে। দেখো যখন আমি রিকশাকে লোকটা যখন রিকশাকে T বলে টানবে, রিকশাও কিন্তু তাকে T বলে উল্টো দিকে টানছে। দেখো এই যে টিটা, এই টিটা কোন দিকে? এই দিকে। দেখো এই টিটা হচ্ছে এই দিকে আর এই টিটা হচ্ছে কোন দিকে? এই দিকে। মানে যখন লোকটি রিকশাকে T বলে টানবে, রিকশাও তাকে বিপরীত দিকে T বলে টানছে। তাহলে M1 ভরের একজন লোক M2 ভরের একটি রিকশা AB অনুভূমিক তলে P বল প্রয়োগ করে রিকশাটিকে T বলে টানছে। তাহলে রিকশাও লোকটিকে T বলে বিপরীত দিকে টানবে। তাহলে কি হবে না রিকশাও T বলে লোকটিকে বিপরীত দিকে টানবে, তাই না? বিপরীত দিকে টানবে। হ্যাঁ, তাহলে রিকশাও কিন্তু বিপরীত দিকে টানছে। আমি রিকশাকে দিকে অর্থাৎ লোকটা রিকশা দিকে টানবে, রিকশা কিন্তু লোকটিকে বিপরীত দিকে টানবে। এখন P বলের প্রতিক্রিয়া বল R দুটি উপাংশ ভাগ হবে, তাই তো নাকি? তাহলে কি লিখবো না P বলের প্রতিক্রিয়া বল কোনটা? এই P বলের প্রতিক্রিয়া বল R, রিঅ্যাকশন ফোর্স প্রতিক্রিয়া বল। তাহলে P বলের প্রতিক্রিয়া বল R দুটি উপাংশে ভাগ হবে, দুটি উপাংশে ভাগ হয়। সেটা কি কি না F ও N। F কি করছে? রিকশাটিকে বা লোকটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তাহলে F রিকশা বা লোকটিকে, F হচ্ছে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে আর N হচ্ছে লোকটির ওজনটাকে কমাতে সাহায্য করছে। তাহলে F লোকটিকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে এবং N ওজন কমাতে সাহায্য করে। কি করছে দেখো, এটা ওজনটাকে প্রশমিত করছে। কি আছে না ওজনকে কি করে? প্রতিমিত করে। ভালো, প্রতিমিত করে, ঠিক আছে। এবং রিকশার চাকার সঙ্গে তলে কি আছে? ঘর্ষণ বল, যেটা হচ্ছে গতির বিরুদ্ধে কাজ করে। তাহলে এ হচ্ছে কি না রিকশার চাকার সঙ্গে তলের ঘর্ষণ বল। কি বল? ঘর্ষণ বল, ঠিক আছে।
তাহলে এফটা কি হচ্ছে রিক্সার চাকার সঙ্গে তলের ঘর্ষণ বল, যেটা কোন দিকে কাজ করে, বিপরীত দিকে কাজ করে। তাহলে এখন ওই লোক এবং রিক্সা উভয় কিন্তু যদি এফটা বেশি হয়, যদি এফটা বেশি হয় তাহলে লোক এবং ওই রিক্সা দুজনই সমতরণ এ নিয়ে সামনে দিকে এগিয়ে যাবে, ঠিক আছে। যদি এফ এর মান খুব বেশি হয়, তাহলে যদি এফ এর মান খুব বেশি হয় তাহলে লোকটি এবং রিক্সা এ সমতরণে এই সামনের দিকে যাবে, তাহলে লোকটি এবং রিক্সা এ সমতরণে সামনের দিকে এগিয়ে চলবে, ঠিক আছে, তাই তো নাকি? সামনের দিকে এগিয়ে চলবে, ঠিক আছে। এবার দেখো, এবার লোকটির ক্ষেত্রে, কোনটা ক্ষেত্রে, লোকটির ক্ষেত্রে দেখো, লোকটির ক্ষেত্রে গতির সমীকরণ কি হবে না, এই বলটা সামনে দিয়ে কাজ করবে, টানটা বিপরীত দিকে কাজ করবে, তাই না? আর রিক্সার ক্ষেত্রে কি হবে, টান সামনে দিয়ে কাজ করবে, চাকার ঘর্ষণ বল পিছন দিকে কাজ করবে, ঠিক আছে। তাহলে লোকটির ক্ষেত্রে কি হবে, সে যে প্রযুক্ত বল এফ, লোকটির ক্ষেত্রে সমীকরণ আমি আধা লিখছি, এফ মাইনাস টি সমান এম ওয়ান এ। এবার রিক্সার ক্ষেত্রে কি হবে, রিক্সার ক্ষেত্রে রিক্সার ক্ষেত্রে কি হবে, রিক্সার টানছি টি বল, তাই না? তাহলে ঘর্ষণ ঘর্ষণ চাকার থেকে যদি তার টানটা বেশি হয় তবে কিন্তু রিক্সা এগোবে। দেখো এই যে ঘর্ষণটা চাকার কোন, চাকা সামনের দিকে এগিয়ে যাবে আর ঘর্ষণ কোন দিকে কাজ করবে, বিপরীত দিকে, তাই না? তাহলে চাকার গতি যেদিকে, চাকা যেদিকে এগোবে ঘর্ষণ বল তার ঠিক বিপরীত দিকে কাজ করবে। তাহলে আমার টান বেশি হলে তবে রিক্সাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, নাহলে ঘর্ষণ বল যদি বেশি হয়ে যায় রিক্সা পিছন দিকে বেশি, তাহলে অবশ্যই আমার টানটাকে রিক্সার ঘর্ষণের থেকে বেশি হতে হবে। রিক্সার চাকার সঙ্গে যে তলের ঘর্ষণ বল সেটাকে অবশ্যই টানের থেকে কি হতে হবে, বেশি হতে হবে, তবে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে রিক্সাকে। তাহলে কি হবে সেক্ষেত্রে, টান বিয়োগ ঘর্ষণ বল সমান m2a, এটা 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। এবার 1 এবং 2 আমি কি করব, যোগ করব, যোগ করলে আমি ত্বরণ পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এটা রিক্সার টানা, এটা রিক্সার টানছে, অনুভূমিক তলে রিক্সার টানা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি 1 ও 2 যোগ করে পাই, কি বলবো, 1 ও 2 যোগ করে পাই, কি আসছে, 1 ও 2 যোগ করে পাই। তাহলে 1 ও 2 যোগ করলে কি আসবে, দেখো এই t প্লাস t মাইনাস t কেটে যাবে, তাহলে কি আসবে না, f মাইনাস a সমান a কমন চলে আসবে m1 প্লাস m2। তাহলে এখানে a কত আসবে, a আসবে কত না, না f মাইনাস f বাই এটা m2, m1 প্লাস m2। তাহলে আমি দেখো রিক্সা কি ত্বরণে এগিয়ে নিয়ে যাবে সেটা আমি পেয়ে গেলাম। এবার যদি বলে তোমাকে টানটা বের করতে হবে, তাহলে রিক্সা কোন ত্বরণে এগোবে সেটা পেয়ে গেলাম। এবার যদি বলে টানটা বের করতে হবে, তাহলে টানটাও আমরা বের করে ফেলবো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে টান কত হবে, তাহলে t সমান কি হবে, f মাইনাস m2, আমি এইটা ধরে পাচ্ছি 2 নম্বর থেকে, t সমান কি দাঁড়াচ্ছে, ধরো t, ধরো 2 নম্বর সমীকরণ থেকে
2 নম্বর থেকে টি সমান কত দাঁড়াবে না m2a প্লাস a, দেখো মাইনাস এফটা বসে গেলে কি হবে প্লাস এফ হচ্ছে ঘর্ষণ বল, এটা ঘর্ষণ বল, তাহলে কত দাঁড়াচ্ছে বলো না m2a মানে মানটা বসাও f মাইনাস f বাই m1 প্লাস m2 প্লাস f প্লাস f, পরে ক্যালকুলেশনটা করো কি আসছে, ক্যালকুলেশনটা করলে কি আসছে বলো, লসাগু আসবে m1 প্লাস m2, m1 প্লাস m2 এর সঙ্গে গুণ করো, তাহলে m2f মাইনাস m2 ছোট হাতের f প্লাস m1f প্লাস m2f। এবার দেখো এই m2f আর এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে, তাহলে টার্ম সমান আমি কি লিখতে পারবো না m1f এই m1f আর m2f, m1 ছোট হাতের f প্লাস m2 বড় হাতের f বাই m1 প্লাস m2। তাহলে রিকশার টান পেয়ে গেলাম, তাহলে দেখো রিকশার টানটাও পেলাম, তার সঙ্গে সঙ্গে যে রিকশার যে ত্বরণে এগোবে সেটাও পেয়ে গেলাম। দেখো সবাই বুঝতে পারছো কিনা, খুব সহজ কিন্তু, হ্যাঁ তোমাদের বলতে পারে যে এই রিকশা যে টানবো সেই রিকশার টানটা কত হবে তুমি নির্ণয় করো, তুমি পেরে যাবে। যদি বলে রিকশা আর ওই লোকটা কত ত্বরণে এগোবে সেটাও তুমি পেয়ে যাবে, খুব সহজ। এটা দিয়ে অঙ্ক আসতে পারে, আমি কিন্তু পরবর্তী ক্লাসে আমি অঙ্ক নিয়ে আসবো, ঠিক আছে। আজ আমি এগুলো বোঝানোর পরে তারপর পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি এখান থেকে কিছু অঙ্ক নিয়ে আসবো, যেগুলো পরীক্ষাতে অবশ্যই আসবে, সেই সব অঙ্ক নিয়ে আসবো, একদম 100% পরীক্ষাতে আসবে, সেই ধরনের কিছু অঙ্ক নিয়ে আমি অবশ্যই আসবো। এরপর যেটা আসছে সেটা হচ্ছে এইটা, একটা মসৃণ টেবিলের উপরে একটা বস্তু রয়েছে এম ভরের, ছোট এম ভরের বস্তু, আর একটা কপিকলের সাহায্যে একটা বড় এম ভরের বস্তুকে ঝুলিয়ে রাখা আছে। তাহলে এই ক্ষেত্রে বলতে হবে এই সুতোর টান কত হবে আর বস্তু দুটোতে সৃষ্ট ত্বরণ কত হবে সেটা বের করতে হবে। তাহলে একটা মসৃণ কপিকলে এটা অনুভূমিক টেবিলের উপর একটা বস্তু রাখা আছে, তো সেখানে এই বস্তুর ত্বরণ কত হবে। তাহলে অনুভূমিক তলে কপিকলের মাধ্যমে অনুভূমিক তলে বস্তুর গতি, ঠিক আছে। তাহলে আমরা এটা কি বলবো, অনুভূমিক তলে, অনুভূমিক তলে এটা হচ্ছে উলম্ব তলে বস্তুর গতি, এটা অনুভূমিক তলে, তাহলে কপিকলের মাধ্যমে অনুভূমিক তলে গতি, কপিকলের মাধ্যমে এটা বলা হচ্ছে কপিকল, এটাতে সহজে বস্তুটা যাবে আসবে, আর এই সুতোটা কিন্তু সহজে বাড়বে না, অপসার্য সুতো, ঠিক আছে। কি সুতো, অপসার্য সুতো, হালকা খুব সুতো এবং অপসার্য, সহজে কিন্তু প্রসারিত হবে না, নট ফ্লেক্সিবল, ঠিক আছে। তাহলে কপিকলের সাহায্যে অনুভূমিক তলে বস্তুর গতি, কোন তলে, অনুভূমিক তলে বস্তুর গতি, এটাই আমি এখন আলোচনা করব, ঠিক আছে। তাহলে কপিকলের সাহায্যে অনুভূমিক তলে বস্তুর গতি, তাহলে আমি কি লিখলাম না একটা মসৃণ টেবিলে এবং মসৃণ কপিকলের সাহায্যে ছোট এম এবং বড় এম ভরের দুটি বস্তু একটি অপসার্য সুতোর সাহায্যে যুক্ত আছে। তাহলে কি লিখব, একটি মসৃণ টেবিলে, কি টেবিল, একটি মসৃণ টেবিলে মসৃণ কপিকলের সাহায্যে, মসৃণ কপিকল, মসৃণ কপিকল, মসৃণ কপিকল ও হালকা অপসার্য সুতো, এটা যে সুতো, একটি মসৃণ টেবিলে
মসৃণ কপিকল ও হালকা এবং অপ্রসার্য হালকা ও অপসার্য সুতোর সাহায্যে ছোট এম ও বড় এম ভরের দুটি বস্তু যুক্ত রয়েছে। ঠিক আছে, তাহলে একটি মসৃণ টেবিলে, এই টেবিলে একটা মসৃণ টেবিলে একটি কপিকল, মানে এইটা কপিকল ও একটি হালকা এবং অপসার্য সূত্রের সাহায্যে ছোট এম এইটা আর বড় এম ভরের বস্তু এইটা একটি সুতোর সাহায্যে যুক্ত আছে। তাহলে বড় এমটা গ্রেটার দেন ছোট এম, বড় এমটা অবশ্যই মানে এই বস্তুটার ভর অনেকটা বেশি আর এটার ভর অনেকটা কম। ঠিক আছে, এখন কি করা হচ্ছে দেখো, এই বস্তুটা যে টেবিলের উপরে যে বস্তু আছে দেখো তার ওজন কোন দিকে আছে, তার ওজনটা কিন্তু টেবিলের উপরে কাজ করবে। তাহলে এই বস্তুর ওজন কিন্তু আমাদের এই সিস্টেমে কাজ করছে না। এই যে কপিকল এবং এই দুটোর সঙ্গে যুক্ত আছে এক্ষেত্রে কিন্তু এই বস্তুর ওজনটা কাজ করবে না, কিন্তু এই বস্তুর ওজনটা কাজ করবে সেটা নিচের দিকে। আর এই বস্তুর ওজন নিচের দিকে কাজ করবে কিন্তু সেটা টেবিলের উপর দ্বারা প্রশমিত হয়ে যাবে। টেবিলের উপরে ওজনটা কাজ করছে, তাহলে টেবিল ওর উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। মানে এই বস্তুটা টেবিলের উপর একটা বল প্রয়োগ করছে আর টেবিলের উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, তাহলে দুজনকে প্রশমিত করে দেবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আর কাজ করছে না। তাহলে এখানে এর টান যা এই বস্তুতে সৃষ্ট গতির যে বল সেটা তাই হবে। তাহলে এখন দেখো, এখন এই দুটি বস্তুতে টান এবং ত্বরণ দুটো কি হবে, সমান। তাহলে দুটি বস্তুতে সৃষ্ট টান টি এবং ত্বরণ সমত্বরণ এ ধরিলাম। দুটি বস্তুতে কি ধরলাম, ধরিলাম দুটি বস্তুতে সৃষ্ট টান টি এবং ত্বরণ এ। ধরিলাম দুটি বস্তুতে টান সৃষ্টি টি এবং ত্বরণ এ উভয় কিন্তু সমান হবে। কি হবে, সমান। দেখো দুটো এর টান যা হবে এর টানও তাই হবে, কিন্তু সেটাকে আমি কি ধরেছি টি এবং ত্বরণ কি ধরেছি এ। তাহলে এই বস্তুর ক্ষেত্রে তাহলে আমি লিখবো এখন কি না, ছোট এম ভরের বস্তুর ক্ষেত্রে কি লিখবো আমি না, এর টি সমান এম এ। কারণ এটাতে কোনো এর ওজনটা কাজ করছে না, এই ওজনটা টেবিল দ্বারা প্রশমিত হয়ে যাচ্ছে। আর বড় এম ভরের বস্তুর ক্ষেত্রে কি হবে, এটা 1 নম্বর দিলাম। আর বড় এম ভরের বস্তুর ক্ষেত্রে এই বস্তুর ক্ষেত্রে কি হবে না, এর ক্ষেত্রে ওজনটা বেশি হবে টানটা কম হবে। তাহলে এই ওই mg - t সমান ma, m a। এটা হচ্ছে 2 নম্বর। আবার একটু বুঝিয়ে বলি, দেখো এই বস্তুটা কোন দিকে নামছে, নিচের দিকে নামছে। এর যেহেতু ভর বেশি তার মানে এ কে টেনে নিয়ে আসবে। তার মানে এ কিন্তু যখন এ কে টেনে নিয়ে আসবে তখন এ কিন্তু নিচের দিকে নেমে যাবে, তাই না? যখন এর ওজনটা বেশি তাহলে এর টানটা কম, ওজনটা বেশি, এই জন্য ওজন থেকে টান বাদ দেবো। যেহেতু সিস্টেমটা নিচের দিকে নামছে তার মানে এর ওজনটা বেশি হবে, টানটা কম হবে, এই জন্য ওজন থেকে টান বাদ দিলে এম এ। এটাও একটা বল, এটাও একটা বল, এটাও একটা বল। এবার আমি কি করবো, এই টির মানটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, টির মান বসিয়ে দিলে কি আসছে বলো, বা তুমি কি এটা যোগ করে দাও, বা 3 এটা যোগ করে দাও, 1 ও 2 যোগ করি ভাই, তাহলে টি কেটে যাবে। দেখো 1 ও 2 যোগ করি ভাই, কি করব 1
প্লাস 2 কুড়ি পাই। তুমি দেখো 1 নম্বর ও 2 নম্বর যোগ করলে কি চলে আসবে, 80 কেটে যাবে, তাহলে এখানে কি শুধু mg থাকবে, আর এখানে m প্লাস a, আর কি থাকে আমার ছোট m a প্লাস বড় m a, ছোট m a প্লাস বড় m a সমান কত হবে mg, মানে টান কত, তাহলে a কত দাঁড়াচ্ছে, তাহলে a সমান কত দাঁড়াচ্ছে mg বাই বড় m, ছোট m প্লাস বড় m, mg বাই ছোট m প্লাস, তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই দুটো বস্তু এ কত ত্বরণ নিয়ে এদিকে আসবে আর এ কত ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে সেটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, খুব সহজ। এবার টান কত হবে, টান t কত হবে, t সমান কত হবে ma, তাহলে এর মানটা বসিয়ে দাও, কি তাহলে কত দাঁড়াবে আমার তখন কি দাঁড়াবে না, বসিয়ে দিলে কি আসছে না t সমান m, এটা তাহলে কি বড় m g বাই ছোট m প্লাস বড় m। দেখো তাহলে এই সুতোর টানও পেয়ে গেলাম আমরা, এই সুতোর টানও পেয়ে গেলাম, দুটো বস্তু কত ত্বরণ নিয়ে আসবে সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। তোমাদের বলে যে একটা মসৃণ টেবিলের উপর দুটি বস্তু একটি হালকা অপসার্য সূত্র দ্বারা যুক্ত আছে, সেক্ষেত্রে এই সিস্টেমের ভর, এর ভর m বলেছে, এর ভর ছোট m, এর ভর বড় m বলে দিয়েছে, তোমাকে সিস্টেমের টান কত বের করতে বলবে, ত্বরণ কত বের করতে বলবে, পেয়ে যাবে। কিংবা এই যদি অঙ্ক আসতে পারে তখন তোমরা পারবে। দেখো আচ্ছা, দেখো তাহলে এবার যেটা আসছে সেটা হচ্ছে কি, এবার এইটা একটা মসৃণ কপিকলের সাহায্যে একটি হালকা অপসার্য সূত্রের সাহায্যে একটা ছোট m ভরের বস্তু একটা বড় m ভরের বস্তু ঝোলানো আছে, তাহলে এই ক্ষেত্রে বস্তুর টান কত হবে, ত্বরণ কত হবে, দেখো তাহলে এটা হচ্ছে কিন্তু উলম্ব তলে, এটা ছিল অনুভূমিক তলে বস্তুর গতি, এটা উলম্ব তলে, তাহলে উলম্ব তলে কপিকলের সাহায্যে বস্তুর গতি। ঠিক আছে, তাহলে পর পয়েন্ট তাহলে কি হচ্ছে না উলম্ব তলে কপিকলের সাহায্যে, তাহলে কপিকলের সাহায্যে বস্তুর গতি। ঠিক আছে, তাহলে এটা এখন আমরা আলোচনা করব কি যে উলম্ব তলে, এই তলটা উলম্ব তল, এই ভার্টিক্যাল কি হচ্ছে ভার্টিক্যাল প্লেন, এটা হচ্ছে ছিল হরিজন্টাল প্লেন, তাহলে মোশন অফ এ অবজেক্ট ইন হরিজন্টাল প্লেন, আর এখানে যে মোশন অফ অবজেক্ট উইথ হেল্প অফ পুলিং, এটা বলছে পুলিং বলে বা পুলি বলে এটাকে, তাহলে পুলির সাহায্যে বস্তুর গতি সেটা উলম্ব তলে ইন ভার্টিক্যাল প্লেন। ঠিক আছে, তাহলে খুব সহজ কিন্তু দেখো, তাহলে একই কথা লিখবো, ছোট m এবং বড় m ভরের দুটি বস্তু একটি মসৃণ কপিকলের সাহায্যে হালকা অপসার্য সূত্রের সাহায্যে ঝোলানো রয়েছে। তাহলে কি লিখবো না ছোট m ও এই বড় m ভরের দুটি বস্তু একটি মসৃণ কপিকলের সাহায্যে একটি মসৃণ কপিকল ও হালকা এবং অপসার্য সূত্রের সাহায্যে এবং m2 ভরে ছোট এবং বড় m ভরে দুটি বস্তু একটি মসৃণ কপিকল ও হালকা এবং অপ্রসার্য, মানে এই দুটো সূত্র, এই সূত্র টানলে সহজে বাড়বে না, নট ফ্লেক্সিবল, তাহলে অপ্রসার্য সুতোর সাহায্যে কি হচ্ছে, তাহলে ছোট এবং বড় m ভরের দুটি বস্তু একটি মসৃণ কপিকল ও হালকা এবং অপসার্য সুতোর সাহায্যে ঝোলানো আছে। ঠিক আছে, তো তাই তো লিখি ঝোলানো আছে, তাহলে এই বস্তু দুটি সমান টান এবং সমান ত্বরণ লাভ করবে, তাহলে বস্তু দুটি
বস্তু দুটি সমান টান টি এবং সমান ত্বরণ এ লাভ করবে। ঠিক আছে, তাহলে দেখো এটা যেমন সমান ত্বরণ পেয়েছিল, এটাও সমান টান পেয়েছিল, এটাও সমান ত্বরণ সমান টান পাবে। কিন্তু দেখো এইখানে বড় এম গ্রেটার দেন ছোট এম, এটা কি বড় এম গ্রেটার দেন ছোট এম। কিন্তু তাহলে কি হবে, যদি এইটার ভর এর থেকে বেশি হয় তাহলে এটা কি হবে, নিচের দিকে নামবে আর এটা উপর দিকে উঠবে, তাই না? তাহলে প্রথম কোনটাতে আসবো, প্রথম ধরো বড় এম ভরের বস্তুর ক্ষেত্রে ভাবলাম। হ্যাঁ, তাহলে বড় এম ভরের বস্তুর ক্ষেত্রে, তাহলে বড় এম ভরের বস্তুর ক্ষেত্রে কি হয় বলো, যেহেতু দেখো এক্ষেত্রে ওজনটা, এর ওজন নিচে দিকে কাজ করছে, এর ওজন নিচে দিকে কাজ, সবার টান উপর দিকে, কিন্তু এর ওজনটা টানের থেকে বেশি হবে যেহেতু এটা নিচের দিকে নামছে। এটা নিচের দিকে নামছে মানে কি, এই বস্তুটা নিচের দিকে নামবে আর এই বস্তুটা উপর দিকে উঠবে, অর্থাৎ বড় এম ভরের বস্তুটা নিচের দিকে নামবে আর ছোট এম ভরের বস্তুটা উপর দিকে উঠবে। যেহেতু এটা নিচের দিকে নামছে তার মানে এর ওজনটা বেশি। কার থেকে বেশি? টানের থেকে। তাহলে কি লিখবো না, বড় এম জি মাইনাস টান সমান বড় এম এ। তাহলে এটা আমাদের হচ্ছে কি 1 নম্বর সমীকরণ। আর ছোট এম ভরের বস্তুর ক্ষেত্রে কি হবে, ছোট এম ভরের বস্তুর ক্ষেত্রে কি হবে, ছোট এম ভরের বস্তুর ক্ষেত্রে কি হবে না, এর টান যেহেতু এটা উপর দিকে উঠছে তার মানে এর টান বেশি হবে, ওজনটা কম হবে। টি মাইনাস এম জি সমান এম এ, 2 নম্বর। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। কত নম্বর সমীকরণ? এটা 2 নম্বর। 1 এবং 2 যোগ করো, দেখো 1 ও 2 যোগ করলে এই টি কেটে যাবে, তাই না? তাহলে আমি কি করব, 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই। তাহলে 1 এবং 2 যদি যোগ করো তাহলে কি আসবে, এই টি কেটে গেল, তাহলে কি আসছে না, বড় এম এ প্লাস ছোট এম এ সমান কি আসছে, বড় এম জি মাইনাস ছোট এম জি। এখান থেকে দেখো এ কমন নিলে কি আসছে, তাহলে এ সমান ত্বরণ কত আসছে না, এম জি মাইনাস এটা জি, এই যে এই এম জিটা আর এই এম জিটা, ঠিক আছে, বাই এটা কমন আসবে, এ কমন আসবে, তাহলে কি বড় এম প্লাস ছোট এম, বড় এম প্লাস ছোট এম। দেখো তাহলে আমি ত্বরণ পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এবার আমি কি করব, টানটা ক্যালকুলেশন করব, কি করব, টান ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে টি সমান কি হবে, আমি এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। ধরো 1 নম্বর সমীকরণ থেকে পাই টান কত আসবে বলো, এই টানটা কত আসবে, এক্ষেত্রে টি সমান কত আসবে, টিটা ওপাশে গেল, এম জি মাইনাস এটা বসে এম এ, মানটা বসাও, তাহলে এম জি থাকলো, এর এম এর মানটা বসাও, এই এর মানটা বসাও, ঠিক আছে। এর মানটা বসালে কত হবে, এই এম থাকলো, ঠিক আছে, এ কত এম জি মাইনাস ছোট এম জি বাই বড় এম প্লাস ছোট এম, এই এম কমন নিলাম, তাহলে এম কমন গেলে কি আসবে, জি মাইনাস এম জি মাইনাস এম জি বাই
বড় এম প্লাস ছোট এম, এটা ক্যালকুলেশন করো কি আসছে, লসাগু হবে ছোট এম প্লাস বড় এম, এটার সঙ্গে গুণ করো কি আসবে, বড় এম জি প্লাস ছোট এম জি, এটা মাইনাস বড় এম জি, মাইনাস বড় এম জি প্লাস ছোট এম জি, এইটা এটা কাটা, তাহলে কি আসছে, টি সমান কত আসছে, তাহলে এম জি 2 এম জি, 2 ছোট হাতের এম জি বাই বড় এম প্লাস ছোট এম। তাহলে আমরা কি পেয়ে গেলাম না, এই মসৃণ কপিকলের টান পেয়ে গেলাম, তার সঙ্গে সঙ্গে এই কপিকলটাতে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হয়ে গেল সেটাও পেয়ে গেলাম। এটা দিয়েও অঙ্ক আসবে পরীক্ষাতে, ঠিক আছে, খুব সহজ, ভালো করে দেখে নাও। আচ্ছা, এবার আমাদের শেষ প্রশ্ন আলোচনা করব, স্যার হচ্ছে এই লিফট, একটা লিফট কি করছে, উপরের দিকে উঠছে, কখনো কখনো নিচের দিকে নামছে, তো বিভিন্ন অবস্থায় বিভিন্ন কাজ করছে। আমরা জানি লিফটে আমরা এইভাবে নাম্বার টিপে দিই, যখন জিতে টিপলে গ্রাউন্ড নিচের দিকে নেমে আসবে, 1 টিপলে ফার্স্ট ফ্লোরে উঠবে, 2 টিপলে সেকেন্ড ফ্লোরে উঠবে, এভাবে আমরা কিন্তু লিফটে ওঠানামা করি, সবাই আমরা এই লিফটের সঙ্গে পরিচিত, ঠিক আছে। এখন দেখো আমি এই লিফটের গতি সম্পর্কে আলোচনা করবো, রিয়াকশন অফ লিফটের গতি, ঠিক আছে। তাহলে সেটাকে কি বলছি, তাহলে চলন্ত লিফটের প্রতিক্রিয়া, চলন্ত লিফটের প্রতিক্রিয়া, এটা আমরা আলোচনা করব, চলন্ত লিফটের প্রতিক্রিয়া, ঠিক আছে, এটা আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে প্রথম ধরলাম লিফটের উপরে এম ভরের একটি বস্তু দাঁড়িয়ে আছে, তাহলে তাই তো, তাহলে ধরিলাম কি, ধরি লিফটের উপর এম ভরের এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাহলে লিফটের উপরে একজন ব্যক্তি দাঁড়িয়েছে, তার ভর কত, এম, তাহলে ধরি লিফটের উপরে এম ভরের এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে, আর লিফটটি প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে, এন উপর দিকে, তাহলে লিফটটা যে ব্যক্তির উপর প্রতিক্রিয়া প্রয়োগ করবে সেটা কোন দিকে, উপর দিকে, আর এই লোকটির ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে, তাহলে আমি কি লিখব, লোকটির ওজন mg নিচের দিকে এবং লিফটটি প্রতিক্রিয়া বল n, লিফটটির প্রতিক্রিয়া বল মানে লিফটটি এই লোকটার উপর যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, লিফটটি প্রতিক্রিয়া বল n ঊর্ধ্বমুখী ক্রিয়া করে। এটা তো আমাদের একটা নর্মাল বিষয় আলোচনা হয়ে গেল। এবার আমি কয়েকটা কন্ডিশনার শর্ত আলোচনা করব, ঠিক আছে। তার মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে যখন লিফটটি এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে, তাহলে যখন লিফটটি এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে, মানে আমি সুইচ অন করে দিয়েছি, তাহলে ফার্স্ট এক টিপি দিয়েছি কি দুই টিপি দিয়েছি, তাহলে সে কিন্তু উপর থেকে লিফটে উঠবে, তাই তো নাকি? তাহলে যখন লিফটটি এ ত্বরণ নিয়ে উপরে উঠছে,
লিফটটি কোথায় উঠছে? লিফটটি উপরে উঠছে। সেক্ষেত্রে কি হবে? এর কন্ডিশনটা কি হবে দেখো, যখন লিফটটি এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে, তাহলে লিফট যদি উপরের দিকে ওঠে তখন ওজন বেশি হবে না প্রতিক্রিয়া বল বেশি হবে? অবশ্যই প্রতিক্রিয়া বল বেশি হবে। ওজন বেশি হলে তো নিচের দিকে নিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমি কি লিখবো না, n মাইনাস এম জি সমান এম এ। এটা কি ধরে নেবে তো, এটা হচ্ছে কি লিফটের ত্বরণ। তাহলে এক্ষেত্রে n কত হচ্ছে? n সমান কি দাঁড়াচ্ছে তাহলে এম জি প্লাস এম এ। তার মানে এই দ্বারা তাহলে কি বোঝাচ্ছে দেখো, মাইনাস এম জি ওপাশে গেলে প্লাস এম জি, তাহলে n সমান এম জি প্লাস এ। তার মানে কি প্রতিক্রিয়া বলটা বেড়ে গেল, তার মানে লোকটা নিজেকে অনেক বেশি ভারী বলে মনে করবে। তাই জন্য কি লোকটা কি করবে? নিজেকে বেশি ভারী বলে মনে করবে। তাহলে এক্ষেত্রে কি হবে? লোকটি নিজেকে বেশি ভারী বলে মনে করবে। ঠিক আছে, তাহলে লিফটটি যখন উপর দিকে উঠছে এই কন্ডিশনে হলো। এবার আসবে যখন লিফটটি এর ত্বরণে নিচের দিকে নামছে, সেক্ষেত্রে কি হয় দেখা যায়। হ্যাঁ, যখন লিফটটি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, উপরে উঠলে কন্ডিশনটা পেয়ে গেলাম। যখন লিফটটি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে, সেক্ষেত্রে কি হয় দেখো, যখন লিফটটি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, তাহলে যখন নামছে তখন কি হবে? তখন কিন্তু ওজনটা বেশি হবে, এম জি মাইনাস এন সমান এম এ, তাই না? তখন কিন্তু কি দাঁড়াচ্ছে? এম জি মাইনাস এন সমান এম এ কিন্তু, তাই না? তার মানে কি ওজনের জন্য নিচের দিকে নামছে। এটাকে যদি আমি কন্ডিশনে কি বলছি, তাহলে এন সমান কত পাচ্ছি? এক্ষেত্রে এনটাকে বসে নিয়ে গেলে প্লাস, এনটাকে বসে নিয়ে গেলে প্লাস হবে, তাহলে এম জি মাইনাস এম এ। তাহলে এন সমান কি দাঁড়াচ্ছে? এম জি মাইনাস এম এ। তার মানে কি হচ্ছে? ওজনটা কমবে না বাড়বে? লোকটা ব্যক্তিরা নিজেকে হালকা বলে মনে করবে। দেখো প্রতিক্রিয়া বল কিন্তু কমে গেল, এমজি থেকে এম এ বাদ দিতে হয়েছে, তাই না? তাহলে কি হবে? লোকটি নিজেকে হালকা বলে মনে করবে। লোকটি নিজেকে হালকা বলে মনে করবে। এবার 3 নম্বর কন্ডিশন আসছে, যদি লিফটটি অবাধে নামে, অর্থাৎ অবাধে নামা মানে কি? অভিকর্ষ ত্বরণে নামা। লিফটটি অবাধে নামছে মানে কি? অভিকর্ষ ত্বরণে নামছে, সেক্ষেত্রে কি ঘটবে? তাহলে 2 নম্বর কন্ডিশন হয়ে গেল। এবার 3 নম্বর কন্ডিশন, যখন লিফটটি অবাধে নিচের দিকে নামবে, অবাধে মানে জি সমান কত হবে? এ, নিচের দিকে নামবে। যখন লিফটটি অবাধে নিচের দিকে নামবে, যখন লিফটটি অবাধে মানে জি সমান এ, নিচের দিকে যখন লিফটটি অবাধে নিচের দিকে নামে, অর্থাৎ তখন জি সমান তার ত্বরণ যা অভিকর্ষ ত্বরণের তা। দেখো অবাধে নামা বলতে আমরা বুঝি অবাধে পতনশীল বস্তু বলতে কি? ওই বস্তুর ত্বরণ কত? অভিকর্ষ ত্বরণ। আমরা অবাধে পতনশীল কথাটার সঙ্গে খুব পরিচিত। এই অবাধে পতনশীল বস্তু বলতে কি? ওই বস্তুর ত্বরণ কত? অভিকর্ষ ত্বরণ। তাহলে একটা লিফট অবাধে নামছে মানে কত? লিফটের ত্বরণ এর জায়গায় কত হয়ে যাবে? জি। তাই এক্ষেত্রে আমি এই সমীকরণে তাহলে n সমান কি না এম জি মাইনাস এম এ, আমি এর জায়গায় কি বসাবো? জি। তখন n কত হবে? n সমান এম জি মাইনাস এম জি মানে কত? 0।
তাহলে লোকটি নিজেকে ওজনহীন অনুভব করে, মানে লিফটে যে দাঁড়িয়ে আছে সে সেটা ফিল করতে পারবে না, মানে তার কোনো ওজন অনুভব সে করতে পারবে না। ঠিক আছে, এক্ষেত্রে কি হবে, কারণ এনটা যেহেতু 0, এক্ষেত্রে লোকটি নিজেকে ওজনহীন মনে করবে, ওজনহীন মনে করবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে লোকটা নিজেকে কি মনে করবে, ওজনহীন মনে করবে। ঠিক আছে, তোমরা ফটোটা তুলে নাও। দেখো 4 নম্বর কন্ডিশন যেটা আসছি, যদি লিফটটি সমবেগে ওঠানামা করে সেক্ষেত্রে কি হবে, যদি লিফটটি হ্যাঁ ঠিক আছে, যদি লিফটটি সমবেগে ওঠা নামা করে, সমবেগে ওঠা নামা করে ত্বরণ কত হয়ে যাবে 0, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে এক্ষেত্রে কি হবে বলো, আমরা কি জানি n সমান mg মাইনাস ma, তাহলে আমি এর জায়গায় কি বসাবো 0, তার মানে কি বসাবে, আমি যদি a সমান 0 বসাই তাহলে n সমান কত দাঁড়াচ্ছে, তাহলে mg। তার মানে কি হচ্ছে, সেক্ষেত্রে যদি লিফটটি সমবেগে ওঠানামা করে, কোনো রকম ত্বরণ যদি না থাকে, সেক্ষেত্রে লোকটি তার নিজের প্রকৃত ওজন অনুভব করবে। তাহলে কি করব, এক্ষেত্রে লোকটি তার প্রকৃত ওজন অনুভব করবে, তার প্রকৃত ওজন অনুভব করবে। এবার 5 নম্বর কন্ডিশন, যদি লিফটটা খুব দ্রুত নিচে দিকে নামে তখন কি হবে জানো তো, এই ব্যক্তিটির পা এই লিফটের মধ্যে থাকবে না, মাথাটা গিয়ে লিফটের মেঝেতে স্পর্শ করবে না, লিফটের মাথাতে গিয়ে কিন্তু এই ব্যক্তির মাথা ঢেকে যাবে, মেঝের সঙ্গে ওই ব্যক্তির আর স্পর্শ থাকবে না। যদি লিফটটি জি ত্বরণের নিচের দিকে নামে, মানে অভিকর্ষ ত্বরণের থেকে বেশি ত্বরণের নিচের দিকে নামে, যদি লোকটি অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণের নিচের দিকে নামে, তখন ওই লোকটি লিফটের মেঝের সঙ্গে লোকটির স্পর্শ থাকবে না, তখন কি হবে, লিফটের এই ব্যক্তির মাথা লিফটে গিয়ে স্পর্শ করবে। ঠিক আছে, তাহলে 5 নম্বর কন্ডিশন কি আসছে, যদি লিফটটি জি অপেক্ষা বেশি ত্বরণের নিচে দিকে নামে, জি অপেক্ষায় বেশি ত্বরণ নিয়ে নিচে নামে, যদি লিফটটি জি অপেক্ষা বেশি ত্বরণের নিচে নামে সেক্ষেত্রে কি হবে, যদি লিফটটি জি অপেক্ষা বেশি ত্বরণের নিচে নামে সেক্ষেত্রে কি হবে, তাহলে n সমান আমরা কি জানি mg মাইনাস ma, তাই তো। তাহলে এক্ষেত্রে এটা কত হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হবে, লম্ব প্রতিক্রিয়া বলটা কোন দিকে হবে, নিচের দিকে, যদি মাইনাস, আর ওজনটা কোন দিকে কাজ করে, উপরের দিকে, তাহলে এক্ষেত্রে প্রতিক্রিয়া বল কোন দিকে হবে, নিম্নমুখী, যেহেতু মাইনাস আসছে, এবং ওজন মানে ঊর্ধ্বমুখী, যেটা কখনো সম্ভব নয়, তাই না, ওজন ঊর্ধ্বমুখী, ওজন ঊর্ধ্বমুখী ক্রিয়া করবি, তাহলে এক্ষেত্রে প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করে, নিচের দিকে, এবং ওজন ঊর্ধ্বমুখী, তাই ওই ব্যক্তির সঙ্গে লিফটের মেঝের কোনো স্পর্শ থাকবে না, তাই
ওই ব্যক্তির সঙ্গে লিফটের মেঝের কোনো স্পর্শ থাকবে না এবং ওই ব্যক্তির মাথা লিফটের উপরে গিয়ে ঠেকে যাবে। ওই ব্যক্তির মাথা এই লিফটের উপরে গিয়ে ঠেকে যাবে। ওই ব্যক্তির মাথা লিফটের উপরে গিয়ে ঠেকে যাবে, তাই তো? তাই না? মানে এই নিচের মেঝের সঙ্গে ওর পা কোনো সংস্পর্শ থাকবে না, একদম মাথাকে উপর ঠেকে গেছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত আমি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। ততদিন সবাই ভালো সুস্থ থাকো, আর মন দিয়ে অবশ্যই বেশি বেশি করে পড়ো, মাথা ঠান্ডা রাখো, সুন্দর সুস্থ মন ও সুস্থ শরীর নিয়ে চলাফেরা করো, স্বাভাবিক থাকবে, একদম খুব ভালো থাকবে সবাই। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমরা আবার দেখা হবে। ততদিন ভালো থেকো সবাই।